আজকে আমাদের টপিক হলো বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া। তো রাসায়নিক বিক্রিয়া তোমরা পড়লাম দুই ধরনের, একটা জারণ বিজারণ অর্থাৎ রিডক্স বিক্রিয়া, একটা হলো নন রিডক্স বিক্রিয়া। তো এই জারণ বিজারণ বা নন রিডক্স বিক্রিয়ার বাইরেও আমাদের আরও কিছু বিক্রিয়া আছে, ঠিক আছে? তো সেগুলো এখানে কী কী একটু দেখবো আর কি। তো এখন একটা প্রশ্ন আসতে পারে এখানে, যেটা খুব সহজেই, জারণ বিজারণ বিক্রিয়া আর নন রিডক্স বিক্রিয়া অর্থাৎ রিডক্স বিক্রিয়া নন রিডক্স বিক্রিয়া বাইরে আর কী ধরনের হতে পারে? প্রশমন আর অধঃক্ষেপণ। না, প্রশমন এবং অধঃক্ষেপণ এটা দেখলাম কি নন রিডক্স। তাহলে এর বাইরে কি কেমন ধরনের একটা কেমন ধরনের বিক্রিয়া যেটা এর মধ্যে পড়ে না, বিশেষ ধরনের বিক্রিয়ার মধ্যে আমরা অন্তর্ভুক্ত করছি? তো এটা এখন দেখতেছি আমরা। তাহলে মনে করো আমরা একটু আগে যেটা দেখলাম রিডক্স বিক্রিয়া মানে সেখানে জারণ বিজারণ ঘটবে, ইলেকট্রনের আদান প্রদান ঘটবে। ওকে, এটা বললাম রিডক্স। নন রিডক্স মানে ঘটবে না। তাহলে এই দুইটা অপশনই তো হতে পারে, হয় আদান প্রদান ঘটবে, হয় ঘটবে না। তাহলে যেটা ঘটবে না সেটা হয়ে গেল কি নন রিডক্স, তাই না? তাহলে বাকি যে ক্যাটাগরি যেগুলো বিশেষ আছে ওইগুলো কী হবে? ওইগুলো তাহলে অবশ্যই জারণ বিজারণ ঘটবে না, তাই না? তার মানে হয়ে যাচ্ছে নন রিডক্সের মধ্যে। তারপরে বলতেছে এটা নন রিডক্সও না, বিশেষ ধরনের। কেন? তাহলে এখানে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে যেটা বললাম বিশেষ ধরনের কিছু বিক্রিয়া আছে যেখানে যাদের মধ্যে জারণ বিজারণ ঘটবে না এবং তারা কি আমাদের নন রিডক্সের মধ্যেও পড়বে না। তার মানে কি নন রিডক্স কারা দেখছিলাম বলতো? কি বললাম? প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন বা প্রশমন বিক্রিয়া। তাহলে আচ্ছা, এখানে একটা কথা, যেমন হচ্ছে আপনার যদি জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করি তখন তো হচ্ছে উৎপাদ তৈরি হওয়ার পর দেখা যায় জারণ সংখ্যা চেঞ্জ হয়, জারণ মানটা যেমন জিঙ্কের চেঞ্জ হয়ে যাবে সালফেটের সাথে বসলে। মানে হচ্ছে জারণ মানটা S2 এখানে দেখো এখানে -2 ছিল না সালফেটের, তো জিঙ্কের কত ছিল? জিঙ্কের 0 ছিল এখানে। শুধু জিঙ্ক? হ্যাঁ, শুধু জিঙ্ক। শুধু জিঙ্কের সাথে বিক্রিয়া করবা? হ্যাঁ, এক্ষেত্রে তো এটা তো তাহলে কি হয়ে যাবে? তখন তো ইয়াটা চেঞ্জ হচ্ছে না। এটা অবশ্যই কি ধরনের বিক্রিয়া? জারণ বিজারণ বিক্রিয়া অবশ্যই হবে। কিন্তু মানে জিঙ্কে যদি খাট ধরি, আমি খাট ধরে যদি বিক্রিয়াটা করি তখন মানে জিঙ্কের খাট ধরবো মানে জিঙ্ক কিভাবে ক্ষার হয়? মৌল একক হিসাবে কি ক্ষার হিসাবে? উভধর্মী না, জিঙ্ক উভধর্মী টাইপের। কেন জিঙ্ক কেন উভধর্মী হবে? একটা ধাতু হলে কি বলতো ক্ষারধর্মীর মতোই, তবে এটা ধাতু অক্সাইড ক্ষারধর্মী। ধাতুকে আমরা ক্ষার বলি না, ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড। আচ্ছা, ইন্ডিভিজুয়াল ধাতুকে আমরা কখনো ক্ষার বা অ্যাসিড বা অধাতুকে অম্ল বলি না আর কি, বুঝতে পারছো? তাহলে যেটা বললাম এখানে আমরা নন রিডক্সের মধ্যে দেখছিলাম আমাদের প্রশমন বিক্রিয়া, আবার দেখছিলাম কি অধঃক্ষেপণ বিক্রিয়া। আরেকটা কি বলতো, এই যে প্রশমন বিক্রিয়া, আসলে এই বিক্রিয়াগুলোতে কি ঘটে? জারণ বিজারণের পরিবর্তন হয় না, শুধুমাত্র কি হয় আয়নগুলোর এক্সচেঞ্জ হয়, তা আয়নের বিনিময় হয়, তাই না? আয়নের বিনিময়, ডিসপ্লেসমেন্ট অফ আয়ন, বিনিময়। তাহলে এই কয়টা জিনিস ঘটে কিন্তু আমাদের নন রিডক্স বিক্রিয়ার মধ্যে। এখন কথা হলো যদি এর বাইরে কোনো একটা জিনিস ঘটে তাহলে, এবং সেখানে জারণ বিজারণ ঘটে নাই, রিডক্স না, তার মানে সেটা কি হবে? বিশেষ ধরনের বিক্রিয়ার মধ্যে পড়বে, মানে এর বাইরে ক্যাটাগরি পড়বে। তো এখানে কি কি আছে দেখো তো, কি কি বলছে? কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া দেখতে পাওয়া যায় যেগুলোতে রিডক্স এবং নন রিডক্স শ্রেণী বিভাগের মধ্যে পড়ে না। নিচে কিছু বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া উল্লেখ করা হলো। কি কি? আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া, আর্দ্র বিশ্লেষণ বা পানির বিশ্লেষণ বিক্রিয়া। তো এটা আসলে কেন আমাদের তাহলে এই দুই ক্যাটাগরির মধ্যে পড়ে না? দেখো তো, আর্দ্র বিশ্লেষণ মানে কি? পানি সহযোগী বিক্রিয়া। কোনো রাসায়নিক বিক্রিয়ক হিসেবে পানি অন্য কোনো যৌগের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করলে তাই কি বলা হবে? আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। তো এখানে দেখো এই যে সিলিকন টেট্রাক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে সিলিকন হাইড্রোক্সাইড গঠন করে, ঠিক আছে? তো এখানে মেইনলি আমাদের যেটা আয়ন ছিল এটা অনেকটা কিসের মতো বলো তো? এই বিক্রিয়াটা অনেকটা তোমার ওই যে প্রশমন বিক্রিয়া আছে না, অ্যাসিড মানে অ্যাসিড বিয়োজন বিক্রিয়ার মতো অনেকটা, ঠিক আছে? যে মনে করো এই যে এখান থেকে কি আসলো বলো তো? এখান থেকে আসলো মনে করো কোথায় গেল, এটাই ধরি আর কি। মনে করো এখান থেকে এইচ প্লাসটা দিয়ে দিল, তাহলে থাকে কি ওএইচ মাইনাস। তবে এটা কিন্তু প্রশমন বিক্রিয়ার মধ্যে পড়বে না। তার মানে পানিটা হচ্ছে মানে অম্লের মতো আচরণ করে। পানি তো অবধর্মী একটা যৌগ, ঠিক আছে? মানে ধরেন যদি এইটা প্রমাণ করতে বলে মুখে, তখন কিভাবে করে? পানি উভধর্মী এটা প্রমাণ করতে বলবে? যদি মানে কিভাবে পানি কেন উভধর্মী বললাম? কারণ পানি বিয়োজিত হয়ে এইচ প্লাস দিতে পারে, হাইড্রোক্সাইড দিতে পারে।
ও আচ্ছা, দুইটাই তো দেয়, দিতে পারে, বিভাজিত, ঠিক আছে। দুইটাই। তো এটা অন্যভাবে বলে যে এটা অনেক কন্ডিশন আছে। আর পানিকে আমরা কি বলি বলো তো? নিষ্ক্রিয় বলি, হ্যাঁ, নিষ্ক্রিয় যৌগ বলে থাকি। তোমাকে বলছিলাম কি না, নিষ্ক্রিয় যেগুলো অক্সাইড আছে কিছু বলছিলাম, কোনো পানি নাই, কি নাই? কোনো পানি নাই, কোনো পানি নাই, কোনো কোনো নিচ্ছি, তাহলে কোনো পানি এটা নিষ্ক্রিয় ধর্মী নাই, এগুলো নিষ্ক্রিয় ধর্মী অক্সাইড। অর্থাৎ এরা নয় অ্যাসিড নয় ক্ষার। ক্ষার। আচ্ছা, আবার পানিকে আবার উভধর্মী বলি আবার মাঝে, তবে এটা উভধর্মী মানে মোস্ট অফ টাইম আমরা বলতে পারি এটা কি বলতো? নিষ্ক্রিয়। পানি এটাকে নিষ্ক্রিয় বলতে পারো আর কি। আচ্ছা, ঠিক আছে, কোনো পানি নেই, লিখে রাখতে পারো। তো এখানে দেখো, তাহলে এই যে এই রিয়াকশনটা, এটার মধ্যে কোনো জারণ বিজারণ ঘটে নাই, এবং এটা কিসের মধ্যে পড়ে না? আমাদের প্রশমন বিক্রিয়ার মধ্যে পড়ে না, এবং আমাদের অদক্ষণ বিক্রিয়ার মধ্যে পড়ে না। সো এটা আমাদের ওটার মধ্যে পড়বে না। দেখো সিলিকন নিষ্ক্রিয় ধর্মী নাকি নিষ্ক্রিয় জাতি? নিষ্ক্রিয় যৌগ, নিষ্ক্রিয় যৌগ, হ্যাঁ, আচ্ছা, বা নিষ্ক্রিয় অক্সাইড বলতে পারো, ধাতব অক্সাইড, যৌগ বটে। তো নিষ্ক্রিয় অক্সাইড এগুলো বলতে পারো, বা নিষ্ক্রিয় যৌগ বলো, সমস্যা নেই। কার্বন তো ধাতু না। হ্যাঁ, তা তো নিষ্ক্রিয় অক্সাইড আর কি। আচ্ছা, নিষ্ক্রিয় বল নিরপেক্ষ লেখো, ভালো হবে। ও, নিরপেক্ষ অক্সাইড, তাই? নিষ্ক্রিয় হয় না তোর, নিরপেক্ষ অক্সাইড, নিরপেক্ষ অক্সাইড এগুলো। আচ্ছা, আরেকটা কথা, মানে আপনি কালকে বললেন না যে হচ্ছে কোনো কিছু একদম 100% হুম। সমযোজী হয় না, আবার আয়নিক হয় না। হুম, হুম। তাহলে ক্লোরিন হচ্ছে মানে Cl2, ওইটার ক্ষেত্রে তো হচ্ছে সমযোজী না, কিন্তু ওটার তো মানে তড়িৎ ঋণাত্মকতার মান 0। হুম। তো ওই হিসেবে ধরলে তো এখানে কোনো তড়িৎ ঋণাত্মকতার মানই নেই। তো তড়িৎ হচ্ছে ঋণাত্মকতার মানের সাথে তো ডিপেন্ড করে না এখানে বিষয়টা। খুললেন, ঠিক আছে। এটা কি বলতেছো তাহলে? সমযোজী কোনটা? যৌগ। হ্যাঁ, সমযোজী, কিন্তু সমযোজী, হ্যাঁ, হ্যাঁ। বলতে তাহলে এটা কি? মানে এটা তো দুইটা, এটা বলতে চাচ্ছ এটা কি পিওর সমযোজী, তাই না? হ্যাঁ হ্যাঁ, প্রিয় সমযোজী। কারণ হ্যাঁ। এখানে তো তড়িৎ ঠিক আছে, ঋণাত্মকতার হ্যাঁ। মানে কোনো পার্থক্য নেই। সমযোজী না, এটা একই ধরনের যৌগ দ্বারা গঠিত, যৌগের ক্ষেত্রে মেনলি আর কি আমাদের এটা বলতে পারো তোমার, যে এটা একই ধরনের, কিন্তু মানে এটা হলো ভিন্ন ধর্মী। যেমন আমরা কেউ তো বেশি টানে নেই হচ্ছে হ্যাঁ, ইলেকট্রনটা। এটার ক্ষেত্রে এটা হয়। তারপরে দেখা যায় যে বিজ্ঞানে গবেষণা করে দেখছে আর কি। তবে এটার মধ্যেও দেখা যায় যে এই যে এটা গ্যাস না, হুম। একক হিসেবে থাকে কখনো, একক হিসেবে থাকে কখনো গ্যাস? না, না। একটা অন্য এক জায়গায় আছে, আর না এই দুনিয়ার কোনো গ্যাস না না, আছে তো। থাকে না। তো ওই যে কি যেন বলছিলাম, কি বলছিলাম, লরেন্স বল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, লরেন্স হ্যাঁ, বলের হ্যাঁ, কারণে কি হয় বলো তো? ওই চার্জের সৃষ্টি হয়ে যায়, তখন আরেকজনকে টানবে, তার মানে পোলারিটি ডেভেলপমেন্ট করে এর মধ্যে, বুঝতে পারছো? আচ্ছা, আচ্ছা। বিষয়টা এরকমই ঘটে আর কি, ঠিক আছে। তো দেখো, তাহলে এগুলো নিয়ে অত কিছু পড়তে হবে না এখানে, যদি এই যে এগুলো মনে রাখবা যে দেখো সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন টেট্রাক্লোরাইড এবং পানি বিক্রিয়া করেছে, অথবা এটি আর্দ্র মিশ্রণ বিক্রিয়া, ওকে। এবং যে আর্দ্র মিশ্রণ বিক্রিয়ার অনেক সময় কি অসহ্য অদ্রবণীয় যৌগ উৎপন্ন করে, সেক্ষেত্রে কি অদক্ষপণ হিসাবে বিবেচিত হতে পারে। নিম্ন রাসায়নিক বিক্রিয়াকে আর্দ্র মিশ্রণ বিক্রিয়া বলা হয়, তবে অদক্ষপণ যদি হয়, অদক্ষপণ বিক্রিয়াও বলা হয়, যখন অদক্ষপণ বলা হয়। তবে এটা আসলে কিসের মধ্যে পড়ে বলো তো? আমাদের যে বিশেষ ধরনের বিক্রিয়ার মধ্যে, এটা নন রিডক্সে পড়ে না এবং আমাদের রিডক্সে পড়ে না, তবে কিছু ক্ষেত্রে অদক্ষপণ পড়তে পারে। আবার দেখো কার্বন টেট্রাক্লোরাইড এবং পানির ক্ষেত্রে বলছে এটা একই ধরনের বিক্রিয়া, এটা হলো পানিতে অদ্রবণীয় যদি আমরা জানি, ওকে। তাহলে এখানে অদক্ষপণ ঘটবে, তাই না? বাট এটা কি আমাদের ওই অদক্ষপণ বিক্রিয়া দেখছিলাম আমরা কিসের মধ্যে পড়ে বলো তো? দেখছিলাম আমাদের নন রিডক্সের মধ্যে পড়ে। তারপর এটা কিন্তু আমাদের কি পড়বে বলো তো? বিশেষ ধরনের বিক্রিয়ার মধ্যে পড়তেছে, এটা একটু মনে রাখতে হবে, শুধু একটু মনে রাখবা। মানে এটা পানি তো অদ্রবণীয় হলে তাহলে তো এর মধ্যে সমযোজী বেশি থাকবে ধর্মটা, না? পানি তো হচ্ছে কারণ আয়নিক গুলাকে দ্রবীভূত। অবশ্যই এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কেন সমযোজী বলছিলাম কিন্তু গতকাল, হ্যাঁ বলছিলেন তো। এর মধ্যে সমযোজী না, এটা আয়নিক যৌগ, বাট এর মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বেশি। অনেক বেশি, কারণ এর জারণ মানটা ক্লোরিনের জারণ মান 3+ হয়ে গেছে, আগারটা মোটামুটি ছোট থাকে এগুলোর মধ্যে, এইগুলো এই জন্য আর কি এটা অধিক পরিমাণে পলায়ন ঘটে, যে সমযোজী হয়ে যায়। সমযোজী হওয়া মানে কি, এর পানিতে দ্রাব্যতা কমে যাবে, গড়ন বিস্ফোরণাঙ্ক কমে যাবে, এগুলো হবে। তো দেখো ওইগুলো বিষয় না, একটু পানি যোজন বিক্রিয়া। তাহলে পানি যোজন বিক্রিয়াটা এক ধরনের কি বলতো,
এই দুইটার বাইরে হবে। এখানে শুধু কি হবে, কোন একটা দেখো এখানে আয়নিক যৌগের সাথে পানিগুলো কি হবে, যুক্ত হয়ে আমাদের কি করবে, ক্লাস যৌগ গঠন করবে। এইগুলো আমাদের কি ওই দুই ক্যাটাগরির বাইরে বিশেষ ধরনের বিক্রিয়া, এগুলো শুধু পড়বে। এখানে কোনো জারণ বিজারণের কোনো পরিবর্তন হয় না। এই যে এখানে অসংখ্য যৌগ দেওয়া আছে, এগুলো একটু মনে রাখবো। ওকে, এখানে তো জানো যে কপার সালফার পার্সেন্ট এটা ব্লু, এটা কি গ্লোবাল লবণ, ব্লু বিট টুতে, এটা একটু মনে রাখবা। তো এগুলো পড়বে, এগুলো বিষয় না, আসল জিনিসে আসি একটু নিচের দিকে আমাদের ইম্পর্টেন্ট টপিক পড়ে আছে। দেখো সমানুকরণ বিক্রিয়া, সমানুকরণ বিক্রিয়াটা কি এটা একটু বলি, এটা বড় ক্লাসে একটু পড়বা। সমানুকরণ মানে সমানুতা নিয়ে পড়বো বড় ক্লাসে অনেক ডিটেলস, ঠিক আছে। সমানুকরণ বিক্রিয়া মানে কি, সমানুকরণটা সমতা মানে সমানুর সাথে একটু রিলেটেড। মানে বিষয়টা হলো কি, মনে করো একই রকমের মৌল দ্বারা গঠিত, একই রকমের মৌল দ্বারা গঠিত, অর্থাৎ তাদের আণবিক সংকেত একই বাট গাঠনিক সংকেত ভিন্ন। তাহলে আণবিক সংকেত একই হবে, গ্লুকোজ আর ফ্রুক্টোজ, আণবিক সংকেত একই বাট হলো কি হবে, গাঠনিক ভিন্ন ভিন্ন। তোমাকে তো এখন আমি ওই কঠিন জগৎ দেখাতে পারবো না, যেহেতু রাসায়নিক আমাদের এটা হবে আর কি। তাহলে কেমন সেগুলা তোমাকে ওইগুলো এখন দেখাতে পারবো না যদিও, তারপরে একটু বলে যাই এমনিতেই। তুমি তো ওগুলো আসলে শেখো না এখনো। ওই অ্যালকেন অ্যালকেনে তো একটু নাম শুনছো নাকি, অ্যালকেন অ্যালকেন অ্যালকাইড। তো এগুলো বিভিন্ন ধরনের যৌগ হতে পারে, সিকল যুক্ত, সিকল বিহীন, বিভিন্ন টাইপের যৌগ হতে পারে, ঠিক আছে। জানো আমি তোমাকে একটা অ্যালকোহল জানো, কাগজে লিখেছে অ্যালকোহল অ্যালডিট, এগুলো বোঝো মানে অ্যালকোহল তো জানি, বোঝো। এমনি তো রাসায়নিক সংকেত তোমরা জানো না, না না ঠিক আছে, ওগুলো বলবো না। আচ্ছা মনে করো যে এই যে একটা যৌগ CH3 CH2 CH2 CH3, এই যৌগটার নাম বলতে পারবা? 1 2 3 4 চার কার্বনের কি হবে, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। যেহেতু এখানে কোনো দ্বিবন্ধন নাই বা ত্রিবন্ধন নাই, সবগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ, তার মানে এটা কি হবে, অ্যালকেন। যদি একটা দ্বিবন্ধন থাকতো সেটা কি হয়ে যেত, অ্যালকিন। তিন বন্ধন থাকলে কি হইতো, অ্যালকাইন। সেক্ষেত্রে কিন্তু আমাদের কি হতো, এই যে এখানে হাইড্রোজেন সংখ্যা কি হতো, কমে যেত না। একদম একটা কার্বনের হাত কটা করে, চারটা করে পূরণ করতে যা করা লাগে তাই করে দিতাম। তিন বন্ধন দিছে মানে কি, এখানে এই কার্বনের মধ্যে আর কোনো হাইড্রোজেন থাকবে না। ওকে, তো এরকম ভাবে যোগটা হয়। তো আমি কি অ্যাড করছিলাম, প্রথম লিখছিলাম কি বলতো, এক বন্ধন দিয়েছিলাম। তার মানে এটা কি দিতে হবে, এখানে 2 করে দিতে হবে, আর পূরণ করে দিতে হবে। মেনলি এগুলো লেখার নিয়মটা কি, প্রথমে আমাদের কার্বন কয় কার্বনের যোগ লিখবো সেটা আমাদের ব্যাকবোনটা আগে লিখতে হয়, ব্যাকবোনটা আগে দিতে হয়। কয় কার্বনের লিখবো, একটু বড় করে লিখি। মনে করো আমি 4 কার্বন লিখবো, তাহলে 4টা হাইড্রোজেন দিব, 4টা কার্বন দিব। তারপর কি করবো, এগুলাতে শুধু আমরা হাইড্রোজেন বসে দেবো। এটা দুইটা, এটা দুইটা, এটা তিনটা হয়ে গেল। তাহলে এটা কিন্তু কি যৌগটা না হলো বিউটেন, 4 কার্বনের বিউটেন। এখন কথা হলো এই যৌগটা আমরা অন্যভাবে লিখতে পারি আবার। এই দেখো এই যে 3টা, তাহলে একটা কার্বন কমে দিলাম না। এটা আমরা কি করবো, এই যে এখানে যুক্ত করে দিব, এই যে এই কার্বনের সাথে ওই যৌগটা। আচ্ছা ওই দেখো ওই যৌগটা আর এই যৌগটার মধ্যে দেখো কিছু পার্থক্য আছে কিনা। CH3 CH2 CH2 CH3, এটা বিউটেন না। আর এই যে একটা যৌগ লিখলাম, এর মধ্যে দেখো কোনো পার্থক্য আছে কিনা মৌলের। এখানে দেখো কার্বন কয়টা, 1 2 3 4টা। ওকে, 1 2 3 4টা। ওকে, হাইড্রোজেন কয়টা দেখো তো, 3টা। 3 3 6 6 9 1 10টা। 3 3 6 6 আর 4 10টা, সব সেম। এর মধ্যেও যে কোনো দ্বিবন্ধন নেই, এর মধ্যে কোনো দ্বিবন্ধন নেই, সবই সেম, বাট কিন্তু দেখতে কি গঠনটা আলাদা। তাহলে এর মধ্যে আণবিক সংকেত কি হবে, দুইটারও আণবিক সংকেত হবে কি, C4H10, দুইটাই হবে কি C4H10। বাট একটা দেখতে কি, এর মধ্যে সিকল আছে, একটা শাখা আছে, একটাতে শাখা নেই। বুঝছি, এই যে দুইটা ভিন্ন গঠন কাঠামো, এদেরকে বলা হয় একে অপরের সমান। আর যে বিক্রিয়ার মাধ্যমে সমন্বয় তৈরি হয় তাকে বলা হয় সমানুকরণ বিক্রিয়া। কি বলা হবে, সমানুকরণ বিক্রিয়া। ওকে, বুঝতে পারছো? ওকে, তো আমাদের সব থেকে পরিচিত একটা সমানুকরণ বিক্রিয়া, সেটা হলো ইউরিয়ার একটা সমানুকরণ বিক্রিয়া, মানে ইউরিয়া তৈরি বিক্রিয়াটা। তো এই বিক্রিয়াটাই হলো রসায়নের যুগান্তরকারী একটা বিক্রিয়া ছিল। কেন বলো তো, এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, এটা হলো রসায়নের সব থেকে যুগান্তরকারী বিক্রিয়া। এটার কারণে রসায়ন আজকে এই অবস্থায় আসছে। কেন বলো তো, তার কারণ এই যৌগটা একটা হলো জৈব যৌগ, জৈব যৌগ বলতো নাকি, অর্থাৎ কার্বনের যৌগ, অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেনের যৌগ। ওকে, তাহলে এই যে জৈব যৌগ এক সময় ধারণা করা হতো, জৈব যৌগ শুধুমাত্র জীব দেহে পাওয়া যায়। কি পাওয়া যায়? ও আচ্ছা আচ্ছা, জৈব যৌগ শুধুমাত্র
জীব দেহে পাওয়া যায়। এবং অজৈব যৌগ কোথায় পাওয়া যাবে? অজীব দেহ। এটা কে বলছিল? বিজ্ঞানী বার্জিলিয়াস। কে বলছে? লিখে রাখতে পারো। বিজ্ঞানী বার্জিলিয়াস বলে যে তাহলে জৈব যৌগ শুধুমাত্র, বলি একটু নাকি? 65 আসলো। তাহলে বিজ্ঞানী বার্জিলিয়াস যদি এটা আবার যোগাযোগে বলবো ওখানে তখন পড়াবো। বিজ্ঞানী বার্জিলিয়াস বলেন যে মাত্র জীব দেহ থেকে পাওয়া যাবে, জীব থেকে জৈব যৌগ পাওয়া যায় এবং অজীব থেকে অজৈব যৌগ পাওয়া যায়। ঠিক আছে, তার মানে তাহলে জীব দেহের বাইরে কখনো জৈব যৌগ পাওয়া সম্ভব নয়। তার এই থিওরিকে নাম দেন তিনি হলো প্রাণ শক্তি মতবাদ। কি বলতো? প্রাণ শক্তি মতবাদ। প্রাণ শক্তি মতবাদ। এই প্রাণ শক্তি মতবাদের যদি আমি ইংলিশ বলি, এটা হলো ভাইটাল ফোর্স থিওরি। ভাইটাল ফোর্স থিওরি। এবং এটা দেয় কত সালে বলতো? 1815 সালে। সাল কেন বললাম? কারণ এই সালটা মনে রাখা যায়। কেন মনে রাখা যায়? তিনি দিছে কি শক্তি মতবাদ বলতো? প্রাণ শক্তি মতবাদ। পথে প্রাণ, পথে 15। কত 15? 1815। ঠিক আছে, পথে প্রাণ, পথে 15, 1815। তাহলে তিনি বিজ্ঞানী যে মানে জীব দেহ থেকে যে জৈব যৌগ পাওয়া যায় এটা বলছিলেন বিজ্ঞানী বার্জিলিয়াস। তবে তার কথাটা কি সঠিক? না। পরবর্তীতে ল্যাবরেটরিতে এখন হাজার হাজার জৈব যৌগ তৈরি করা যায়। তো এটা কে আবিষ্কার করছেন? বিজ্ঞানী ফ্রেডারিক উলার। বিজ্ঞানী ফ্রেডারিক উলার নামে একজন বিজ্ঞানী সর্বপ্রথম পরীক্ষাগারে জৈব যৌগ আবিষ্কার করেন। তো কোন যৌগ? এই যে যৌগটা আমি দেখাইলাম যে যুগান্তরকারী যৌগ, সেটা হলো কি? ইউরিয়া, NH2CO NH2। ঠিক আছে, এই যৌগটা সর্বপ্রথম আবিষ্কার হয়েছে। ঠিক আছে, তো এই জন্য একে বলা হয় যুগান্তরকারী একটা যৌগ। অর্থাৎ এইটা হলো একটা হলো, এটা হলো ইউরিয়ার সংকেত। তো এটা কি, ইউরিয়াটা কিভাবে তৈরি হয়েছিল একটু বলি তাহলে নাকি? তো বিজ্ঞানী ফ্রেডারিক উলার তিনি পরীক্ষাগারে একটা বিক্রিয়া করতেছিলেন। তিনি তার লক্ষ্য ছিল না কিন্তু সেই ইউরিয়া আবিষ্কার করবে। কারণ ইউরিয়াকে সবাই জানতো এটা একটা জৈব যৌগ, এটা আসলে আবিষ্কার করা সম্ভব না। কারণ ইউরিনের মধ্যে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? ইউরিন মানে কি? প্রস্রাব। ইউরিন থেকে নাম আসছে কি? ইউরিয়া। তো ইউরিনের মধ্যে ইউরিয়া পাওয়া যায়, এটা সবাই জানতো। তো বিজ্ঞানী ফ্রেডারিক উলার পরীক্ষাগারে একটা বিক্রিয়া করে দিয়েছিলেন অ্যামোনিয়াম ক্লোরাইড এবং প্লাস লেড সায়ানাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানাইডের তিনি একটা বিক্রিয়া করতেছিলেন। ঠিক আছে, তো বিক্রিয়া করতেছিলেন, তাহলে তৈরি হবে কি? অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি হয়। বুঝতে? অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি হয় এখানে। ওকে, এবং লেড ক্লোরাইড ওকে তৈরি হয়। এই যে অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি হলো এখানে, মানে প্রতিস্থাপিত হইলো নাকি? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। প্রতিস্থাপন বিক্রিয়া না এটা? হ্যাঁ, এটা দুইটা বিক্রিয়া দেয় আর কি, তাপ দিয়ে বিক্রিয়া করে আর কি। প্রতিস্থাপন বলতে পারো অনেক এই টাইপের। তো এটা বলতে পারো দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া বলতে পারো। ঠিক আছে, তো এই যে বিক্রিয়াটা দেয় আর কি, তিনি তাপ দেন, একত্র করে তাপ দেন। দুইটা দ্রবণ, এই দুইটা কি ছিল বলতো? জলীয় দ্রবণ। আচ্ছা, এটা কি তৈরি হবে বলতো? একজ সলিউশন তৈরি হবে। ঠিক আছে, কিন্তু তার লক্ষ্য ছিল কি? এই যে অ্যামোনিয়াম সায়ানাইডের কঠিন দ্রবণ, কি বলতো? কঠিন অ্যামোনিয়াম সায়ানাইড দরকার ছিল তার। আচ্ছা, তার লক্ষ্য ছিল কঠিন অ্যামোনিয়াম সায়ানাইড। তো কঠিন যেটা পানি আছে সেটা কঠিন করতে হলে কি করতে হবে? তাপ দিতে হবে। তিনি এর মধ্যে তাপ দেয়। এখনো পানি বের করে দিয়েছে নাকি? পানি তাপ দেন, পানি তো নাই সেটা যুক্ত আছে, কোনো হাইড্রেট কোনো পানি নাই। তো মানে এটা দ্রবণ আর কি। তো তাপ দিলে পানিগুলো কি শুকিয়ে যাবে না? তো তাপ দিলে তিনি আকস্মিকভাবে দেখেন এটা কি হয়, একটা সমানুকরণ বিক্রিয়া হয়ে যায় বা পুনর্বিন্যাস বিক্রিয়া। কি বলতো? পুনর্বিন্যাস বা কি দেখলাম বলতো? যদি যোগের আণবিক সংখ্যা দেখা যায় গাঠনিক সঙ্গে ভিন্ন হয়, কি বলি? সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়া হয়। তো পুনর্বিন্যাস বিক্রিয়া অথবা সমানুকরণ বিক্রিয়া হয়। তো এটার মধ্যে কি তৈরি করে? NH2CO NH2। দেখো এটার মধ্যে কয়টা নাইট্রোজেন?
দুইটা, নাইট্রোজেন কয়টা, একটা দুইটা, হাইড্রোজেন কয়টা, চারটা, হাইড্রোজেন কয়টা, চারটা, কার্বন একটা, অক্সিজেন একটা, ঠিক আছে। আচ্ছা কিন্তু দেখো এটা হলো অ্যামোনিয়াম সায়ানাইড, এটা হলো ইউরিয়া। তিনি তো অভাব, যে আগে সবাই জানতো যে পরীক্ষাগারে ইউরিয়া মানে জৈব যৌগ আবিষ্কার করা কোনো সম্ভব না, তিনি করে ফেলছে, ঠিক আছে। এরপর থেকে জৈব যৌগ আবিষ্কার করা শুরু করে, মানে আবিষ্কার হওয়া শুরু করে দেয়। একটা করতে যায় এইটা করার আগে বুঝছো, এই যৌগটা আবিষ্কার করার আগে ল্যাবরেটরিতে মনে করো কখনো আমাদের জৈব যৌগ আবিষ্কার করা সম্ভব হতো না বা হয়নি, কিন্তু অজৈব যৌগ আবিষ্কার করা যায়। তো যখন অজৈব যৌগের সংখ্যা অনেক বেশি ছিল, জৈব যৌগের সংখ্যা খুবই কম ছিল, লিমিটেড ছিল। কিন্তু এটা তখন আবিষ্কার হলো বিজ্ঞানের বিভিন্নভাবে, এক একজন বিজ্ঞানী এক এক ধরনের জৈব যৌগ আবিষ্কার শুরু করে দিল। এখন জৈব যৌগের সংখ্যা প্রায় কত বলতো, 90 লক্ষের মতো, মানে 80 লক্ষের মতো। কত বলতো, 80 লক্ষ। অপরদিকে অজৈব যৌগের সংখ্যা মাত্র 90,000 বা 1 লাখের মতো, প্রায় 1 লাখ প্রায়। কোথায় দেখো, আগে ছিল এটাই বেশি অজৈব, এখন জৈব দেখো 80 লক্ষ হয়ে গেছে। এটা মনে করো 1 লাখের মতো, ঠিক আছে। তো এগুলো আসলে পড়ালে অনেক পড়া হয় যে এটার কারণ কি, কারণ এখন তো তাহলে দুইটাই সমান, এটাও মনে করো তৈরি হচ্ছে, এটাও তৈরি হচ্ছে, তাহলে এটার পরিমাণ এত বেশি কেন, যদি আগে কম ছিল? কারণ হলো কার্বনের বিশেষ কিছু ধর্ম আছে, ক্যাটেনেশন, পলিমারকরণ, সমানুতা। এই সমানুকরণ বললাম না, এই সমানুকরণ ধর্মটা এর নাই, অজৈব যৌগের নাই, এর আছে। আবার ক্যাটেনেশন মানে কি, একটা কার্বনের সাথে অন্য একটা কার্বন যুক্ত হয়ে বড় যৌগ তৈরি করা, এটা অজৈব যৌগের মধ্যে সম্ভব না, জৈব যৌগের মধ্যে সম্ভব। অর্থাৎ কার্বনের ক্যাটেনেশন ধর্ম আছে। ক্যাটেনেশন মানে কি, একটা কার্বনের সাথে অন্য একটা কার্বন যুক্ত হয়ে বলয়াকার বা শিকল যৌগ তৈরি করার যে সক্ষমতা, এটা আছে। পলিমারকরণ মানে কি, একটা যৌগ মানে যে দ্বি বন্ধনযুক্ত অনেক অসংখ্য যুক্ত পরস্পর সাথে যুক্ত হয়ে বড় যৌগ তৈরি করা, যেমন পলিথিন, একটু পরে দেখবো এখানে আছে মনে হয়। পলিথিন, পলি যৌগি মানে অনেকগুলা ইথিলিন যুক্ত হয়ে পলিথিন তৈরি করা। অনেক পলিমার যৌগ আছে না, যেমন প্রোটিন এক ধরনের কি পলিমার, প্রোটিন ইজ দ্য পলিমার অফ অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এগুলো সবই কি বলতো পলিমার যৌগ। তো এগুলো আসলে জৈব যৌগের ক্ষেত্রে প্রযোজ্য। পলিমার তৈরি হওয়ার কারণে আসলে এর আমাদের জৈব যৌগের সংখ্যা প্রায় 90 লক্ষকে ছাড়িয়ে গেছে, ঠিক আছে। 80 লক্ষ আর কি। ওকে, তাহলে আমরা পড়ি। তাহলে সামান্যকরণ যেটা, এটা কিন্তু বুঝলাম আমরা, ডিটেলস একটা রিডিং দিই। যদি দুইটি যৌগের আণবিক সংকেত একই হয় কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হয়, তবে তাদেরকে কি বলা হয়, পরস্পর সমাণু বলা হয়। বুঝতে পারছো? তাহলে এখানে পরস্পরে কি বলতো, সমাণু। একটি সমাণু থেকে অপর সমাণু তৈরি প্রক্রিয়া কি বলা হবে, সমাণুকরণ বিক্রিয়া। এখন দেখো এই যে কি লিখছে, এটা যৌগটা ভালো করে লেখা যায় না, বলতো কি লিখছে এটা বোঝা যাচ্ছে, এটা হবে না। এত আণবিক সংকেত দ্বারা ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট দুইটি যৌগকে প্রকাশ করা হয়, এটা দেখাইছে, যাতে এটা থেকে দুইটা দেখাইছে আর কি। এটা দুইটি যৌগ হলো কি বলতো, এই যে অ্যামোনিয়াম সায়ানাইড আর এটা হলো ইউরিয়া, এরা পরস্পর কি সমাণু। তো অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দিলে ইউরিয়া পরিণত হয়, বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, তো এটাই হলো আমাদের সমাণুকরণ বিক্রিয়া। এরকম আমরা অনেক পড়বো, দেখি তোমাদের বই অল্প কিছু আছে, ওখানে তুমি বুঝবো নিয়ে সমাণুকরণ বিক্রিয়া কত ধরনের আছে, মানে সমাণু কত ধরনের আছে। আর বললাম না যে এই যে সমাণু একই ধরনের আণবিক সংকেত, গাঠনিক সংকেত ভিন্ন, তো সমাণুর বিভিন্ন টাইপ আছে, ঠিক আছে। সমাণুকে যদি আমরা মিলিয়ে যদি রাফলি বলি, একটা হলো গাঠনিক সমাণু, একটা বলি স্টেরিও বা ত্রিমাত্রিক সমাণু। গাঠনিকটা আবার 5 ভাগ করা হয় থাকে, শিকল সমাণু, আবার কার্যকরী মূলক সমাণু। কার্যকরী মূলক বলতে যে অ্যালকোহলে একটা মূলক থাকে, অ্যালডিহাইডের, কার্বক্সিলিক অ্যাসিডের, মেটামারিজম, টোটোমারিজম, এগুলো অনেক বিষয় আছে আর কি। আবার মানে আবার যে ত্রিমাত্রিক সমাণুর একটা বিষয় আছে, ওখানে আছে আবার জ্যামিতিক, আলোক সমাণু, এগুলো বড় ক্লাসে পড়া। এগুলো ওখানে যতটুকু দরকার আমি বলবো না, জৈব যৌগের মধ্যে এখানে বলা যাবে না। দেখো পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণ বিক্রিয়া বলতে কি বোঝে, একটু আগে যেটা বললাম, পলিথিন অনেকগুলো ইথিলিন যুক্ত হওয়ার মাধ্যমে পলিথিন তৈরি করে। আবার প্রোটিন যেটা বললাম, পলিমার অফ অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে। দেখো প্রভাবক, কি বললাম, প্রভাবক উচ্চ চাপ ও তাপের প্রভাবে যখন এক বা একাধিক যৌগের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরস্পর সাথে যুক্ত হয়ে একটি বৃহদাকার অণু তৈরি করে, তখন তাকে পলিমারকরণ বিক্রিয়া বলা হয়। সংজ্ঞা বুঝতে পারবো, আচ্ছা, ঠিক আছে। তবে এখানে আসলে আরও সূক্ষ্মভাবে বলা যায়, তোমাদের বই বলে নাই। অবশ্যই এখানে কি হবে, অসম্পৃক্ত যৌগ, অসম্পৃক্ত দ্বিবন্ধন যৌগ। অসম্পৃক্তর মধ্যে পার্থক্য কি? ওইগুলো তো বলবো, সম্পৃক্ত অসম্পৃক্ত বোঝো না। আচ্ছা, একটা দ্রবণ যদি বলি, সাপোজ সম্পৃক্ত অসম্পৃক্ত কি, মানে পুরোপুরি
ইয়া হবে, দ্রবীভূত হবে এরকম না না, কিছু? সম্পৃক্ত অসম্পৃক্ত বোঝো না। সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, অতিপৃক্ত দ্রবণ বোঝো? না, ওই জন্য তো- দ্রবণ আমি তোমাকে এটা বলি নাই, হ্যাঁ দ্রবণ না এগুলো বলি এমনি নাই। খালি শুন ইয়া ওই যে এই অধ্যায়টা, এর আগের অধ্যায়টা কেমিস্ট্রি, না না ইয়াতে সম্পৃক্ত অসম্পৃক্ত দ্রবণ নিয়ে বলি নাই তোমাকে আমি। না না তোমার বই আসলে ছিল না তো। দ্রবণ, তাহলে দ্রবণ হলো 3 প্রকারের। দ্রবণের আগে আসে মিশ্রণ। 2 বা ততোধিক যৌগের বা পদার্থের মিশ্রণকে কি বলি আমরা? সংযুক্তিকে কি বলি? মিশ্রণ বলি। হুম, ওকে, এই মিশ্রণটা যদি হয় সমসত্ব, হ্যাঁ কি হবে? সমসত্ব। সমসত্ব মানে কি? ওই মিশ্রণ থেকে মিশ্রণের আলাদা করা উপাদানগুলোকে আলাদা করা যাবে না, এবং মাইক্রোস্কোপে যন্ত্র দিয়েও দেখা যায় না। আচ্ছা, তখন তাকে কি বলা হবে? দ্রবণ। ও তাহলে দ্রব্য এবং দ্রাবকে সমসত্ব মিশ্রণকে কি বলা হয়? দ্রবণ। দ্রব্য এবং দ্রাবকে সমসত্ব মিশ্রণ, এটা হলো সংজ্ঞা। আচ্ছা, দ্রবণ বলা হয়। এই দ্রবণটা হতে পারে আবার 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। একটা হলো সম্পৃক্ত, এর আগে আরেকটা কন্ডিশন, সেটা হলো কি বলতো? অসম্পৃক্ত। এরপরে একটা কন্ডিশন, সেটা কি বলতো? অতিপৃক্ত। তাহলে একটা হলো অসম্পৃক্ত দ্রবণ, একটা হলো সম্পৃক্ত দ্রবণ, আর একটা হলো অতিপৃক্ত দ্রবণ। এখন অসম্পৃক্ত দ্রবণ বলতে কি বলে? এটা পরের দিনে শেষ যাবে, ভাবছিলাম আজকে অর্ধেক শেষ দিয়ে দিব। দেখ, বলেন ওইটাই। অসম্পৃক্ত দ্রবণ মানে একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, যেটা মানে সৃজনশীল যেটা আসবে সেটা কিন্তু পড়ায়নি, ওই লাস্ট হাতে দিয়ে নীতি থেকে আসবে। আচ্ছা, তো অসম্পৃক্ত দ্রবণ এটা আসলে কি? এটা মানে হলো কোনো একটা দ্রাবক আছে, এখানে মনে করো একটা কন্টেইনার আছে, এর মধ্যে পানি আছে, হুম, এর মধ্যে পানি আছে, মানে এর মধ্যে পানি আছে। হুম, এখন পানি কি কন্টেইন করবে? কোনো একটা দ্রবকে নিবে না, হুম, দ্রব দ্রবীভূত হবে। হুম, কিন্তু এ পানির একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত কি আছে? দ্রবণীয়তার ক্ষমতা আছে, হ্যাঁ। অর্থাৎ কন্টেইন করতে পারবে, ধারণ করতে পারবে। মনে করো এর মধ্যে আমরা কি দিব? একটা চামচ করে চিনি দিব, ঠিক আছে? হ্যাঁ, আমরা চিনি দিব, এর মধ্যে আমরা চিনি দিব। ওকে, চিনি, আচ্ছা দিচ্ছি, ঢেলে দিচ্ছি চিনি। তো এক পর্যায়ে চিনি দিব আর নারায়ণী দিব, চিনি দিব, নারায়ণ দিলাম এটা দিয়ে। হুম। তো নারায়ণ দিয়ে দিতে কি হবে? এগুলো দ্রবীভূত হবে না, চিনিগুলা দেখা যাবে, দানা দেখা যাবে না, আচ্ছা, দেখা যাবে না, নারায়ণী কিন্তু দেখা যাবে না। তো এটা মিশে যাবে, দ্রবণে মিশে যাবে। তো এই যে দ্রবণে মিশে যাচ্ছে কেন, কীভাবে? এই যে পানির অণুগুলো আছে না, H2 পানির অণুগুলো আছে, এরকম তো অসংখ্য পানির অণু আছে না এখানে। হুম, হুম, এই আমরা যখন চিনি দেই, চিনিগুলো কি এই পানির অণুর ফাঁকে ফাঁকে ঢুকে আছে না, হুম, হুম, হয়ে কি হচ্ছে? আমাদের দ্রবণ তৈরি করতেছে, তাই না? তো মনে করো এই ফাঁকা জায়গাটা, মনে করো এতখানি একটা জায়গা, চারপাশে মনে করো পানির অণু আছে, মনে করো পাশাপাশি অণুগুলোর মধ্যে এতখানি ফাঁকা জায়গা। হুম, তো একটা ফাঁকা জায়গা বা কন্টেইনারের ধারণ ক্ষমতা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট, তাই না? হুম। তো মনে করো এখানে মনে করো সাপোজ এর মধ্যে মনে করো 10টা পানির চিনির অণু ঢুকবে, কত? 10টা। তো 10টা অণু আসলো, 10টা, তারপর এর মধ্যে আরো ঢুকতে পারবে না, মানে এরকম তো হাজার হাজার মনে করো কি আছে, স্পেস আছে, হাজার হাজার স্পেসে 10টা করে চিনি অণু ঢুকলো, এরপর আর ঢুকতে পারবে না, তারপরে তখন যদি তুমি মনে করো যতটুকু চিনি ধরতে পারে পানিটা, অতটুকু চিনি আমি দিছি, হুম, তার মানে তখন সেই অবস্থায় দ্রবণকে বলবো আমরা সম্পৃক্ত দ্রবণ। কি বলবো? সম্পৃক্ত। অর্থাৎ কোনো একটা দ্রাবক সর্বোচ্চ যে পরিমাণ কোনো দ্রবকে নিতে পারে, হুম, ধারণ ক্ষমতা। ততটুকু নিয়ে যদি দ্রবণ তৈরি করে, তখন সেই দ্রবণকে বলবো সম্পৃক্ত দ্রবণ। বুঝতে পারছো? আচ্ছা, বুঝছি। ওকে, এখন কথা হলো যে মনে করো এখানে আছে হলো পানি আছে কত লিটার, কত ml, মনে করো 200 ml। হুম, 200 ml পানি নিতে পারে মনে করো 50 গ্রাম চিনি। হুম, 50 গ্রাম চিনি নিতে পারে। হুম, ওকে, এখন কথা হলো যে আমাদের দিছি হলো আমরা 30 গ্রাম, তার মানে কি দ্রবণ তৈরি হবে, হ্যাঁ, বাট এর কিন্তু আরো নিতে পারে, আরো ধারণ ক্ষমতা। আরো ধারণ ক্ষমতা আছে। তখন এই অবস্থাকে বলা হয় অসম্পৃক্ত দ্রবণ। কি বলা হবে? তখন এই দ্রবণকে বলা হবে অসম্পৃক্ত দ্রবণ। আচ্ছা, সম্পূর্ণ দিলে তারপরে সম্পৃক্ত। তাহলে এটা সম্পৃক্ত হয় না, অসম্পৃক্ত। আচ্ছা, মানে যতটুকু নিতে পারবে ততটুকু দিলে, ততটুকু দিয়ে দ্রবণ তৈরি করলে সেটা হবে সম্পৃক্ত, সম্পৃক্ত। আর তাতে কম হলে সেটা কি হবে? অসম্পৃক্ত। অসম্পৃক্ত। মানে ওই দ্রবণের ধারণ ক্ষমতা আরো আছে। বুঝছি। বুঝতে পারছো? এখন কথা হলো যে যতটুকু নিতে পারে ততটুকু এসে স্যাচুরেটেড, হুম, ঠিক আছে? স্যাচুরেটেড মানে হলো সম্পৃক্ত, যতটুকু নিতে পারবো অতটুকু দিছে। ওকে, এখন কথা হলো এরপরে যদি আরো একটু দেখ কি ঘটবে, তাহলে তলানি হিসেবে নিচে জমবে। তাহলে? করবে। তাহলে কি হবে সেটা এই আমি যখন এগুলো আগে বলছিলাম,
জলীয় বাষ্প তো বলছিলাম না? মানে হালকা করে বলছিলেন, কিন্তু হচ্ছে সম্পৃক্ত অসম্পৃক্ত এগুলো। তাহলে দেখো সম্পৃক্ত বাষ্প অসম্পৃক্ত বাষ্প এগুলো বলছিলাম। তাহলে দেখো তখন যদি আমরা আরো মানে 50 গ্রাম ধরতে পারে, যদি আরো দেই আরো 2 গ্রাম দেয় অথবা 1 গ্রাম যদি দেই, ওটা কি করবে? আর দ্রবীভূত হবে না। কি করবে? এই যে তলা নিতে এখানে এসে চিনি তলাগুলো দলা আকারে কি করবে? দানা আকারে জমা হবে। তখন সেই দ্রবণকে কি বলবো আমরা বলো তো? অতিপৃক্ত দ্রবণ। আচ্ছা, বেশি হয়ে গেছে, বুঝছি। বুঝছো? তার মানে এখন এটা দিয়ে আমি যোগের মধ্যে অসম্পৃক্ত সম্পৃক্ত কেন বললাম? এটুকু বুঝতে পারছো? দ্রবণের ক্ষেত্রে বুঝছো? এখন যোগের ক্ষেত্রে কি বললাম? যোগের ক্ষেত্রে হলো বিষয়টা এরকম, মনে করো কার্বনের হাত কয়টা? 4টা। তো 2টা হাত বা 3টা হাত, 2টা হাত অথবা 3টা হাত তারা নিজেদের মধ্যে নিছে। ভাগে এটা আছে কয়টা? 2টা। 2টাতে 2টা হাইড্রোজেন নিল, এক যোজি 2টা নিল। এই যৌগটার নাম কি বলো তো? 2 কার্বনের মানে কি হবে? তাহলে অ্যালকেন কেন? এটা ইথেন হবে। ইথিন। হ্যাঁ, আচ্ছা, ইথিন। এটা কি হবে তাহলে? একটা করেই হবে, কিন্তু একটা করে হাত ভাগ আছে না? এটা 2 কার্বনের অ্যালকাইন, তাই না? ইথাইন। ওকে, তাহলে এটা হলো ইথিন, এটা হবে ইথাইন। ওকে, এখন দেখো এই যৌগটার মধ্যে কিন্তু অন্য কোনো যৌগ যুক্ত হতে পারবে? অবশ্যই আসতে পারবে। আর একটা যদি হাইড্রোজেনকে আমরা দেই, এখানকার কি হবে? হাইড্রোজেন যদি সংযুক্ত করে দিই, মনে করো বিক্রিয়া দিলাম প্লাস হাইড্রোজেন, প্রভাবক দিলাম প্যালাডিয়াম, একটা বন্ধন ভাঙবে তখন। তাহলে কি হবে? এইগুলা বন্ধনকে কি করবে? এই যে ভেঙে গেল, ভেঙে গিয়ে এই বন্ধনের জায়গায় কি হবে? অ্যাটম যুক্ত হবে আর একটা হাইড্রোজেন। তার মানে এই যোগের মধ্যে নতুন কিছু দেওয়া গেছে কিনা? যেটা আমাদের নতুন কিছু দেওয়া যায় সেটা কি? সম্পৃক্ত না অসম্পৃক্ত? অসম্পৃক্ত। তার মানে যোগটা কি? যাদের মধ্যে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন আছে তারা কি? অসম্পৃক্ত। তার মানে তাদের মধ্যে নতুন কিছু যুক্ত হতে পারে। বাট এই যেটা দেখো, আমি এটা একটা বন্ধন ভেঙে গেল কেন? আমি আবার একটা এখানে হাইড্রোজেন যুক্ত করে দিছি, তাহলে কি হবে? এখানে আরো একটা হাইড্রোজেন যুক্ত হবে। এখন এর মধ্যে কোনো ঢোকানোর কোনো জায়গা আছে? তারপর এটা কি যোগ? সম্পৃক্ত যোগ। তো এর মধ্যে কোনো অতিপৃক্ত যোগের মধ্যে অতিপৃক্ত শব্দটা আসে না, ঠিক আছে? সম্পৃক্ত অথবা অসম্পৃক্ত, ঠিক আছে? ওকে, তার মানে এখানে আরেকটা কথা, সম্পৃক্ত আর অসম্পৃক্ত দ্রবণের তো তাহলে তো কোনো আয়তন বাড়বে না। মানে দ্রব যখন হচ্ছে ওইখানে দ্রবীভূত করতেছি তখন তো আয়তন বাড়ার কথা না। আয়তন? হ্যাঁ, কারণ ওইখানে মাঝেই তো ঢুকতেছে জায়গাটাতে, অতিরিক্ত এক্সট্রা কোনো জায়গা তো নিতেছে না। কেন? ওই জায়গা তো ঠিক আছে, মনে করো ওটা তো আর এইভাবে স্পেস দিয়ে থাকে না, মানে স্পেসে যেতে পারে এরকম একটা বোঝাই একটা বিষয় বুঝি আর কি। মনে করো যে মনে করো তোমরা 5 জন এমন এমন তোমরা বলতেছে এমন ভাবে, মনে করো এইভাবে আমরা 5 জন ব্যক্তি আমরা দাঁড় করাইছি একটা, বা 6 জন, যে 6 জনকে আমাদের কি হতে পারে? ডিসকানেক্ট হওয়া যাবে না, অর্থাৎ হাত ধরে থাকতে হবে। তাহলে নর্মালি যখন জায়গা থাকবে না বা আমাদের মানে দূরে যাওয়ার অপশন নাই, আমরা যেহেতু আমাদের কানেক্টেড থাকতে হবে, সো আমরা সবসময় আমি কি কাছে থাকি, বাট পরিবেশের কারণে আমরা কি করতে পারি? আমরা দূরে যেতে পারি একে অপরে, কিন্তু হাত ছাড়া যাবে না। তাহলে দেখো তোমরা যখন কাছে থাকবে সর্বোচ্চ একে অপরের সাথে গা লেগে অল্প একটু স্পেস থাকতে পারো, এবং তো এইভাবে আমরা থাকতে পারি। কিন্তু আমরা যদি তো বলি যে মাঝে তোমাদের কাউকে নিতে হবে, কিছু নিতে হবে বা কিছু তোমরা প্রোটেক্ট করো, ঘিরে রাখো, তখন কি করবা? হাত তোমরা ধরে ধরে কি করবা? গোল একটা এরিয়া নিবা, কিন্তু ওই যে নির্দিষ্ট একটা সীমার বাইরে আবার যাইতে পারবা না, হাত তখন ডিসকাউন্ট হয়ে যাবে। তো গুটে থাকতে পারো, মনে করো পানি গুলো গুটাই ছিল, তো স্পেস দিতে পারে নির্দিষ্ট একটা লিমিট অব্দি, ঠিক আছে? এটাই। তখন আমরা অন্য একটা মনে করো হয়তো পারে না 2টা দ্রবণের 2টা বিভিন্ন ধরনের জিনিসের দ্রবণ, তো আইটেম তো অবশ্যই বাড়বে। চিনি সুগার আমি নিলাম দ্রবণ, ওকে না? তাহলে পলিথিনে ছিল, এটা আমরা শিখলাম পলিমারকরণ। তো এখন দেখো এক্ষেত্রে দেখো বৃহদাকার অণুটি পলিমার অণু বলি, কি বলবো? পলিমার অণু। আর এই যে যেটা যুক্ত হলে তাকে বলি আমরা মনোমার, কি বলবো? মনোমার। হ্যাঁ, তাহলে যেটা তৈরি হবে সেটাকে বলি পলিমার, যেটা ক্ষুদ্রটাকে বলবো কি? মনোমার, যা দিয়ে পলিমার তৈরি হবে। যে বিক্রিয়ায় অসংখ্য মনোমার থেকে পলিমার উৎপন্ন হয় তাকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। সংক্ষেপে বলতে পারো, তবে এটা এক প্রেপারেট হবে না, ওই যে উপরের বিক্রিয়াটাই রাইট হবে, ঠিক আছে? এই জায়গায় তুমি বলতে পারো ক্ষুদ্র ক্ষুদ্র অণুর জায়গায় তুমি মনোমার বলতে পারো, অসংখ্য মনোমার পরস্পর যুক্ত হয়ে পলিমার তৈরি করো বা বিক্রিয়া তৈরি, এটা বলতে পারো।
তারপর দেখো এটা কি, ওই দেখো 1200 ATM চাপে, কত 1200 ATM চাপে, অনেক চাপ, এবং 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং অক্সিজেন প্রভাবকের উপস্থিতিতে ইথিলিন অবশ্যই একটি কি অসম্পৃক্ত যৌগ, দ্বিবন্ধন আছে। মানে ইথিলিন মানে কি বলতো, ইথিলিন মানে হ্যাঁ বায়োলজিতে হ্যাঁ, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু যুক্ত হয়ে বৃহৎ পলিমার অণু পলিথিন তৈরি করে। পলিযোগ ইথিন, পলিথিন ইথিলিন মানে পলিথিন। এই বিক্রিয়া হচ্ছে ইথিলিনের পলিমারকরণ বিক্রিয়া। এখানে দেখো ইথিলিন মনোমার এবং পলিথিন পলিমার অণু হিসাবে বিবেচিত। এখানে দেখো এন সংখ্যক ইথিলিনের অসংখ্য অণু সংখ্যা বোঝায়, মানে দেখো তাহলে এই যে অসংখ্য এন সংখ্যক ইথিলিন অণু পরস্পর যুক্ত হয়ে কি হয়েছে বলতো, পলিথিন তৈরি হয়েছে। মেইনলি যে এন সংখ্যকটা মেইনলি এখানে 800 থেকে 1000 এরকম বুঝে, ঠিক আছে। আচ্ছা, তিনটা হলো 800 থেকে 1000। আমাদের 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1200 ATM চাপে আমাদের পলিথিন তৈরি করে, ঠিক আছে। ওকে, মনোমার না এটা, মনোমার। কত লিখলাম, 800 থেকে 1000, 100 লিখছো। তাহলে দেখো এখন এখানে কি আছে পরের টপিকটা, বাস্তব ক্ষেত্রে সংঘটিত কয়েকটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ। বাস্তব ক্ষেত্রে সংঘটিত কয়েকটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ। দেখো বাস্তব ক্ষেত্রে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া, তো আমরা প্রতিদিন অনেক ঘটনা পর্যবেক্ষণ করি যেগুলোতে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকে, যেমন লোহার মরিচা পড়া। লোহার মরিচা পড়াটা তোমরা প্রায়শই আমরা দেখি, বাড়ি অনেক লোহার জিনিস রাখলে বা ভিজে রাখলে পানির সংস্পর্শে পড়লে মরিচা পড়ে যায়, নষ্ট হয়ে যায়। দেখো আমরা লোহা বা আয়রনের তৈরি বিভিন্ন যন্ত্রপাতি, ছড়ি, কাঁচি, বটি, দা ইত্যাদি ব্যবহার করি। এসব যন্ত্রপাতি বাতাসের মুক্ত অবস্থায় রেখে দিলে এদের পৃষ্ঠে মরিচা পড়ে। এখানে আয়রন বাতাসের অক্সিজেন এবং জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে আর্দ্র ফেরিক অক্সাইড বা মরিচা তৈরি করে। তো মরিচা কি, ফেরিক অক্সাইড, ঠিক আছে, আর্দ্র ফেরিক অক্সাইড। দেখো এখানে দেখো এতে ধাতুর পৃষ্ঠতল ক্ষয় হয়, কি হবে, ধাতুর পৃষ্ঠতল। তখন ওই যে কেন ক্ষয় হচ্ছে, মনে করো এই যে মনে করো একটা ধাতু খণ্ড আসলো এখানে, তো খণ্ডের আয়রনের সঙ্গে খণ্ড বলতে ধাতুর খণ্ড বা লোহার খণ্ড মানে কি, অসংখ্য লোহার পরমাণু পরস্পর যুক্ত হয়ে একটা ধাতু খণ্ড তৈরি করে। তো এর উপরি ভাগের সারফেসের কি বলতো, ধাতুগুলো পানির সংস্পর্শে যাচ্ছে, জলীয় বাষ্পের সংস্পর্শে এটা ফেরিক অক্সাইড তৈরি করতেছে, এবং সেটা ভঙ্গুর, কি বলতো, ওখান থেকে পড়ে যাচ্ছে, মানে একটা ধাতু পড়ে গেল না, যাচ্ছে কিনা, তার মানে ক্ষয় হয়ে যাচ্ছে না, এভাবে কন্ডেন্সলি ক্ষয় হয়ে যায় আর কি। ওকে, আচ্ছা, ওইখানে আরেকটা কথা, এইখানে হচ্ছে আয়রনগুলো ধাতব বন্ধনের মাধ্যমে থাকে না, আবদ্ধ থাকে না, তাহলে ওইখানে মানে তো ওদের মধ্যে ওই যে পারমাণবিক শ্বাস আর যে পড়ছে যেখানে, ওইখানে ইলেকট্রনগুলো তো ছেড়ে দেওয়া থাকে। তাহলে ওই যে আয়রনটা যখন চলে যাবে, ওর ইলেকট্রনটা কি ওইখানে রাখবে নাকি ওইটা সহ চলে যাবে? শোনো, ইলেকট্রনটা আসলে কি বলতো, ওটা তো ইলেকট্রন একটা সাগর বলি আমরা, হ্যাঁ, এবং ওটা কিন্তু ইলেকট্রনগুলো কিন্তু ওখানে ফিক্সড কারোর জন্য বসে থাকে না, ঘোরাঘুরি করে। তো একটা যদি পরমাণু ওখান থেকে আসে, অবশ্যই কি হবে বলতো, প্রয়োজন পড়লে বিক্রিয়া গ্রহণ করার জন্য তার ইলেকট্রন দরকার হলে নিবে, না হলে রেখে দিবে। আচ্ছা, ঠিক আছে, কথা হলো তার তো নিজস্ব ইলেকট্রন নাই, ছেড়ে দিয়েছে তো ওইটা, সেখানে সবগুলো ইলেকট্রনের শেয়ার পাচ্ছিল, এটাই এমন বিষয়। তাহলে দেখো মরিচা ঝাঁঝরা জাতীয় পদার্থ হওয়ায় এর ভেতর দিয়ে বাতাসে অক্সিজেন এবং জলীয় বাষ্প ঢুকে লোহার পৃষ্ঠকে ক্রমান্বয়ে কি করতে পারে, ক্ষয় করতে পারে। এভাবে লোহার তৈরি পুরো জিনিসটা একসময় কি হবে, নষ্ট হয়ে যাবে। মানে কি বললো বলো তো, এই যে মরিচা যেমন করে পৃষ্ঠে তৈরি হলো, তো পৃষ্ঠে তৈরি হলে একটা আস্তরণ তৈরি করে রাখে না, বরং কি হয় ভেতরে দিকে দিতে থাকে। তার মানে কি, ওই যে বলো ঝাঁঝরা বা দিতে হলো পড়ে যায় বা ওগুলো ভঙ্গুর, এজন্য ভেতরেও আরো কি অক্সিজেন যেতে পারে, পানি যেতে পারে। তো ভেতরের দিকে আমাদের এরকম ফেরিক অক্সাইড তৈরি হতে থাকে, ভেতর দিকে যেতে থাকে, এবং একসময় কি এগুলো ক্ষয়ে ক্ষয়ে পড়ে যায় আর কি, এরকম হয়। তো এটা কিভাবে তৈরি হয়, মনে করো আয়রন, ধরে আয়রন, তো অবশ্যই এখানে তার ইলেকট্রন সহায় বিক্রিয়া করতেছে, এজন্য কি এখানে আয়রন, ধরে আয়রন, এই যে অক্সিজেন সাথে বিক্রিয়া করছে, সাথে পানি লাগবে, বিক্রিয়া করে কি তৈরি করলো, ফেরিক অক্সাইড। তো এখানে অবশ্যই কি লাগবে, এই যে আমাদের ফেরিক অক্সাইড তৈরি হলো, এখানে হাইড্রেট, কি বলতো, হাইড্রেট ফেরিক অক্সাইড। তবে এখানে পানির সংখ্যা নির্দিষ্ট নয়। আচ্ছা, আমি ওই দিনের প্রথম দিকে বলছিলাম তোমাকে, ফেরিক অক্সাইড X অণু পানি বলছিলাম। তো এরকম একটা জিনিস, বাইরে অণু পানি, এরকম একটা সংকেত হলো পানির মধ্যে
এটা হলো আমাদের মরিচের সংকেত। তবে এটা ডিপেন্ড করবে যে পরিবেশে পানি আর্দ্রতা কেমন। আচ্ছা, আর্দ্রতার উপর ভিত্তি করে পানির সংযুক্তটা হবে। পানি বেশি হলে বেশি হবে, কম হলে কম হবে। ওকে, তো যে 1 2 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা হতে পারে, এটা ডিপেন্ড করবে পানির অনুসংখ্যা, মানে পানি কেমন উপস্থিতি আছে। এখন দেখো তামা বা অ্যালুমিনিয়ামের ক্ষয়রোধ, ঠিক আছে, তামা অ্যালুমিনিয়ামের জিনিস কেন ক্ষয় হয় না, মরিচা পড়ে না কেন, প্রশ্ন আসতে পারে। ধাতু মানে লোহার মরিচা পড়ে, কিন্তু এদের মরিচা পড়ে না কেন? কারণ এদের একটা কি বলতো, এদের আস্তরের একটা তৈরি হয়, এদের এই যে একটা ধাতব ইয়ের উপরে যন্ত্রের বা কোনো একটা বস্তুর উপরে এদের একটা আস্তরণ তৈরি হয়। কিসের বলতো? কপার অক্সাইড বা অ্যালুমিনিয়াম অক্সাইড। এটা এমন একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে যার ভেতর দিয়ে আর কি যেতে পারে না বলতো, অক্সিজেন যেতে পারে, হ্যাঁ যেতে পারে না, বা আর্দ্রতা এদের স্পর্শ করতে পারে না, যার কারণে ওই ধাতব খণ্ডটা বা দণ্ডটা সুরক্ষিত থাকে। দেখো লোহার তৈরি দ্রব্যাদি ছাড়াও আমরা দৈনন্দিন প্রয়োজনে কপার অ্যালুমিনিয়াম দ্রব্যাদি ব্যবহার করে থাকি। কপার এবং অ্যালুমিনিয়ামের দ্রব্যাদি বাতাসের অক্সিজেন সংস্পর্শে এলে কি হয় বলতো? প্রথমে কপার অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড এর আস্তরণ পড়ে, পরবর্তী বাতাসের অক্সিজেন উক্ত আস্তরণ ভেদ করে তার কপার অ্যালুমিনিয়ামের সংস্পর্শে আসতে পারে না, ফলে কি হবে? আর বিক্রিয়া সাধিত হয় না। সুতরাং কপার এবং অ্যালুমিনিয়ামের ক্ষয় সাধিত হয় না, মানে কি হবে? এরা রক্ষা পায় ক্ষয় থেকে। ওকে, তো এমন হয় যে লোহার তৈরি জিনিসের উপরে এদের আস্তরণ দেওয়া হয়, ঠিক আছে, বা জিঙ্কের আস্তরণ গ্যালভানাইজেশন বলি আমরা, ঠিক আছে, মানে এগুলো তড়িৎ বিশ্লেষণ পরীক্ষার মাধ্যমে করা হয় আর কি। তো পিঁপড়া এবং ওগুলো নিয়ে পরে বলবো আর কি, আছে টপিক আছে পরে, এইটা হালকা বলছিলাম তো, এই পরে আছে। পিঁপড়া এবং মৌমাছির কামড়ে জ্বালা নিরাময়। দেখো পিঁপড়া বা মৌমাছি কামড়ালে ক্ষতস্থানে জ্বালা যন্ত্রণা করে, আমাদের অভিজ্ঞতা আছে না? মৌমাছি কখন কামড়াছিল তোমাকে? খাইছি একবার। খাইছো? হ্যাঁ। কোথায়? এই গ্রামের বাসায়। ও আচ্ছা, পিঁপড়া বা মৌমাছি কামড়ালে ক্ষতস্থানে জ্বালা যন্ত্রণা করে। চুন দিয়ে দেয়। হ্যাঁ, এই যন্ত্রণা থেকে রেহাই পাওয়ার জন্য ক্ষতস্থানে চুন লাগায়। চুন কেন বলো তো? এই প্রশমন বিক্রিয়া করার জন্য। কারণ হলো পিঁপড়ার মুখ বা মৌমাছির হলে এক ধরনের এসিড থাকে, আর চুন একটা কি বলতো, ক্ষার। এই জন্য চুন দিলে সেখানে প্রশমন বিক্রিয়া হবে এবং সেটা কি করবে? প্রশমন করে দিবে। ওকে, এখন দেখো ওই শোষণ প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদন আমরা জানি। শোষণ বিক্রিয়াটা কি হয়? আমাদের শরীরে প্রতিটি কোষে শোষণ প্রক্রিয়া সাহিত হয়, কারণ শোষণের মাধ্যমে গ্লুকোজ থেকে আমরা কি পাই? এটিপি পাই, শক্তি পাই। এটিপি বলছো? হ্যাঁ, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। হ্যাঁ, পড়ছো? কোথায় পড়ছো? বায়োলজিতে আছে, 6ষ্ঠ অধ্যায়। আচ্ছা, তোমাদের তো এখন আছে। হ্যাঁ, পড়ছো তো না? এখন তো 10ম অধ্যায়। অক্সিজেন দ্বারা জারিত হয়ে কি করবে? এটিপি তৈরি করবে। আচ্ছা, এটাকে এক ধরনের দহন বিক্রিয়া বলা যায় না? অবশ্যই দহন বিক্রিয়া বলা যায়, দহনই তো এটা। হ্যাঁ, অক্সিজেন তো পুরো এটা তো দহনই বিক্রিয়া, জারণ বিক্রিয়া। তো সামনে বুঝে নেই দহন ওটা আসলে বই যেটা আসলে বলবো, এটা জারণ বিক্রিয়া বলবা। আচ্ছা, জারিত হয়, আচ্ছা, ঠিক আছে, অক্সিজেন উপস্থিতিতে জারিত হয়ে এ তৈরি করবে, অবশ্যই এটা দহন বিক্রিয়া। সবকিছু দহনের মাধ্যমে, পুরানোর মাধ্যমে শক্তি পাই, তাপ পাই, দহন বিক্রিয়া। ওকে, দেখো মানুষের শরীরে বিপাক ক্রিয়ার অনেকের পাকস্থলীতে অতিরিক্ত HCl তৈরি হয়, তাই না? আমাদের পাকস্থলীতে HCl আছে, অলওয়েজ থাকে। বিপাক ক্রিয়ার অনেকের পাকস্থলীতে অতিরিক্ত তৈরি হয়। তার মানে কি? অবশ্যই কিন্তু আমাদের পাকস্থলীতে একটা উপাদান কি? HCl। তবে আসলে কি এটা অতিরিক্ত পরিমাণে কি হতে পারে? তৈরি হতে পারে, কন্টিনিউ অধিক পরিমাণে আমাদের পাকস্থলীতে HCl আসতে পারে, বিভিন্ন ধরনের কারণে হতে পারে। যখন অতিরিক্ত HCl আসে তখন আমরা কি বুকে জ্বালা পোড়া অনুভব করি। তখন কি করি আমরা বলতো? ওই যে এটাকে ইনহিবিট করার জন্য বিভিন্ন ধরনের অ্যান্টিসিডেন্ট খাই, এগুলো খেয়ে থাকি আর কি, বা প্রোটন পাম্প ইনহিবিটর যেগুলো পাই আমরা, আর বিভিন্ন ধরনের মেডিসিন আছে, যেমন ওমিপ্রাজল, ইসোপ্রাজল, তারপরে হলো কি আছে না এগুলো, প্যান্টোপ্লাজল। হ্যাঁ, প্রশমিত করার জন্য রোগীকে ডাক্তার অ্যান্টাসিড জাতীয় কি দেয়? ওষুধ খেতে বলেন। অ্যান্টাসিড বলতে কি বলতো? এই যে ক্ষার, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইডের মিশ্রণ। এই ক্ষারক দুটি অতিরিক্ত HCl-কে প্রশমিত করে এবং রোগী একটি অ্যাসিড কি বলতো? মুক্তি পায়, অ্যাসিডিটি থেকে মুক্তি পায়। অ্যান্টাসিডের বিক্রিয়া কি? যেটার সাথে বিক্রিয়া করে যে লবণ পানি উৎপন্ন করতেছে, তখন একটা জিনিস কথা বলি, কেউ যদি মনে করো অতিরিক্ত পরিমাণে খায় এগুলো ট্যাবলেট, তাহলে সমস্যা আছে কিনা বলো তো? আছে তো, অবশ্যই। তো কি ধরনের সমস্যা আছে? দেখো, এই যে আমি তোমাকে বলছিলাম যে এই যে একটা HCl একটা খুবই উপকারী একটা জিনিস, কেন বলো তো? তবে এটা পরিমিত, কারণ এই যে জীবাণু ধ্বংস করার কাজে, তো জীবাণু ধ্বংস করাটা পরে ব্যাপার, জীবাণু অলরেডি ওটা করবে, ঠিক আছে, একটা বিষয় আছে এখানে, একটা বিষয় আছে, সব থেকে মেইন একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা কি বলতো? খাবার যখন আমরা রান্না করে খাই, অলরেডি অলমোস্ট জীবাণু থাকে না বেশি, তারপরে আমাদের মুখের লালাও লাইজেন অনেকটা দিয়ে করে, ধ্বংস করে,
তো অতটা জীবনও থাকে না আর কি। আচ্ছা। তো যাই হোক, এইটার এই সেলের মেইনলি কাজটা কি, অনেকগুলো কাজ আছে। তার মধ্যে একটা হলো কি বলতো, আমাদের ওই একটা আয়রনকে কনভার্ট করতে হবে, ফের এটাকে মনে করো AP2+কে মতো AP3+ও করে, এটা একটা কাজ আছে, এটা একটা কাজ। তাহলে এটা আয়রন পুনঃশোষণ ক্ষমতা বাড়ায়। মেন কথা কি বলতো, আয়রন পুনঃশোষণ ক্ষমতা বাড়ায়। আয়রনের দরকার কি বলতো, আমাদের লোহিত রক্ত তৈরি করতে, মানে হিমোগ্লোবিন তৈরি করতে দরকার, আরও আয়রনের অনেক অনেক দরকার আছে। তো আয়রন পুনঃশোষণ ক্ষমতা বাড়ায় হলো HCl, একটা কাজ, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। নাহলে তুমি তোমার শোষণই না ঘটে দেহ থেকে, সমস্যা না। আবার দেখো আরেকটা মেন কাজ, আমরা আমাদের দেহ গঠনের জন্য কি দরকার, প্রোটিন দরকার। দেহ গঠন, বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ, এগুলোর জন্য প্রোটিন দরকার। প্রোটিন ভাঙতে সহায়তা করে কি, এই HCl। প্রোটিন ভাঙবে না, পাকস্থলীতেই তো প্রোটিন ভাঙা শুরু। হ্যাঁ, অর্থাৎ ডিন্যাচারেশন ঘটবে না, প্রোটিনের ডিন্যাচারেশন ঘটবে না। তো এটাকে প্রোটিনকে ভাঙে, তাহলে প্রোটিন যদি না ভাঙে তাহলে কি পরিমাপ হবে না। তাহলে এই জন্য কিন্তু দেখো HCl এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কোনো ব্যক্তি যদি অধিক পরিমাণে ইন্টারসেল জাতীয় খাবার খায় কনজিয়াসলি, তাহলে তার পাকস্থলীতে HCl এর পরিমাণ বাড়বে না কমবে? তাহলে HCl কে সেই কাজটা ফেটিভার করতে পারবে না। যতটুকু দরকার তাতে কমে গেল, কাজ করবে না। এবং এখানে একটা বিষয় যে পাকস্থলী একটা নির্দিষ্ট পিএইচ মেনটেন করতে হয়, নির্দিষ্ট একটা পিএইচ মেনটেন করতে হয়। পিএইচ তো বলছিলাম, পাওয়ার পার্টিশন বা পোটেনশিয়াল পার্টিশন, নির্দিষ্ট পিএইচে নির্দিষ্ট ধরনের রিঅ্যাকশন ঘটে, বিক্রিয়া ঘটে। তো পিএইচ কমে গেল তো এর কি, মানে এর যদি HCl কমে গেলে পিএইচটা বেড়ে যাবে না। যেখানে এর পাকস্থলী পিএইচ দরকার হয় 1.5 থেকে 3, তাহলে এটা যদি বেড়ে যায় 5 হয়ে যায়, তাহলে তার ফাংশনাল কাজগুলো থাকবে না, তার ফাংশন ঠিকভাবে হবে না, তো ঝামেলা তৈরি করবে। এই জন্য এটা একটা বিষয় আছে যে অতিরিক্ত লিমিটের বাইরে যে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাওয়া যায় না, ঠিক আছে। কিন্তু যারা যে রোগীগুলোকে আবার প্রতিনিয়ত দেয় ওদের আবার কোনো ক্ষতি হয় না, দেওয়া প্রতিনিয়ত দেওয়া হয়। ওই যে একটা তারপর ওটা দেওয়া হয় কেন, কারণ ওটা ওই লিমিট অনুযায়ী দেওয়া হয়, একটা ডোজ মেনটেন করে দেওয়া হয়। তারপর তোমাকে যে মেনলি বিভিন্ন ওষুধের সাথে দেয় কেন, ডাক্তার দেয় কেন, কারণ বিভিন্ন ধরনের ওষুধ খাইলে ওগুলোতে কি হয় বলতো, অ্যাসিডিটি ডেভেলপমেন্ট করে। মানে কি, মানে ওইগুলো আমাদের ওই যে HCl ক্ষরণ বাড়ায় দেয়। তাহলে HCl ক্ষরণ বাড়ায় দিলে ওটাকে প্রশমন করতে হবে না, প্রশমন করার জন্য যতটুকু আমাদের এই যে গ্যাস্ট্রিক ট্যাবলেট দরকার ততটুকু দিয়ে দেয়। এবং ওই ওষুধ কিন্তু যখন ওই বন্ধ করতে বলে তখন কিন্তু কি ওই আমাদের গ্যাস্ট্রিক ট্যাবলেট বন্ধ করে দিতে হয়, নাকি বলে যে না ওটা ওর চালাই থাকবে, এরকম বলে না। সো এটা একটা লিমিটেশন আছে। তুমি সুস্থ, তোমাকে যদি তুমি একজন সুস্থ মানুষ, তোমার HCl পরিমিত আছে, তুমি যদি খাও তাহলে কি হবে, কমে যাবে, তোমার কি হবে, সমস্যা হবে বিভিন্ন ধরনের। কোন পরে দেখবা তুমি থিন লিন হয়ে যাচ্ছ, হ্যাঁ, কারণ প্রোটিন তো মনে করো তোমার শরীরে যাচ্ছে না, শরীরে গঠনটা তো প্রোটিন। তাহলে দেখো এগুলো তাহলে ঘটে আর কি, এগুলো বললাম, এগুলো পড়লে বুঝবা, বললাম এই তো না। তাহলে জ্বালানি হিসাবে দেখো প্রাকৃতিক গ্যাস, দেখো যে মিথেন, অক্সিজেন সাথে কি হবে, দহন বিক্রিয়ার মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করবে, শক্তি তৈরি করবে আর পানি। আর এখানে অবশ্যই যদি অক্সিজেন পরিমাণ কম হয়ে যায় তাহলে কি তৈরি করবে, কার্বন মনোক্সাইড প্লাস পানি প্লাস শক্তি। এবং সেক্ষেত্রে কি হবে, কার্বন মনোক্সাইডে কালো ধোঁয়া তৈরি হয়। ওকে, হ্যাঁ, কার্বন মনোক্সাইডের কালার, মানে এটা কি কার্বন মনোক্সাইডের কালার নাকি হচ্ছে কার্বন মনোক্সাইডের কালার অপূর্ণ দহনের কারণে। আমরা বলি না কালো ধোঁয়া, জ্বালানিতে কালো ধোঁয়া, মানে কেন, এই যে কার্বন মনোক্সাইড তৈরি হওয়ার কারণে। সম্পূর্ণ দহনে কোনো কার্বন ডাইঅক্সাইড মানে কালো ধোঁয়া হয় না। বাসা বাড়িতে যে গ্যাস ব্যবহার করা হয় না, গ্যাসে কি ধোঁয়া হয় না, ধোঁয়া হয় না, তার মানে গ্যাসগুলো কি পূর্ণ দহন হচ্ছে, কি দহন হচ্ছে, মানে মিথেন গ্যাস, ইয়াটা অপচয় হয় না, তার মানে হ্যাঁ, গ্যাসও তো অপচয় হয় না, পূর্ণ দহনের কারণে কোনো ধোঁয়া হয় না, নীল বর্ণ হয়, কি বলতো, নীল বর্ণ, মানে সম্পূর্ণ দহনে এসছে। বাট দেখবা কোনো যান্ত্রিক ত্রুটি হলে কালো ধোঁয়া, তখন লাল হয়, আলোর বলে কি হয়, আলো লাল হয়, আলো গ্যাসের আলো কি হবে, লাল, মানে সেখানে অবশ্যই একটা ধোঁয়া আছে, অবশ্যই ধোঁয়া আছে, ঠিক আছে। মানে ওই জন্য তাহলে বাইকের যে পুরানা বাইকগুলোর এই জন্য হচ্ছে কালো ধোঁয়া বের হয়, অপূর্ণ দহনের কারণে। পূর্ণ দহন হলে ধোঁয়া হয় না, মানে কালো ধোঁয়া হয় না। তাহলে এগুলো বললাম বাস্তব ক্ষেত্রে সংগঠিত কতিপয় ক্ষতিকর বিক্রিয়া রোধ করার উপায়। ক্ষতিকর বিক্রিয়া রোধ করার কি কি উপায় আছে এগুলো একটু দেখবা। দেখো এই যে মরিচা পড়া রোধ করার জন্য তাহলে কি করতে পারি আমরা, প্রলোভন দিতে পারি। তাহলে দেখো আমাদের চারপাশে অনেক কিছুই প্রতিনিয়ত রাসায়নিক বিক্রিয়া ঘটে, অনেক বিক্রিয়া করে ক্ষয়প্রাপ্ত হচ্ছে কিংবা নষ্ট হচ্ছে। আমরা আমাদের রসায়নের জ্ঞান ব্যবহার করে অনেক ক্ষেত্রে অনেক কিছু রক্ষা করতে পারি। যেমন
মরিচার ক্ষয় থেকে আমাদের আয়রনকে রক্ষা করার জন্য লোহার তৈরি দ্রব্যাদির উপর রং দিয়ে সেটির উপর কী করতে পারি, আর বাতাস সংস্পর্শে যাতে না যেতে পারে মরিচা হতে হবে। এবং তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে লোহার তৈরি জিনিসের উপর লোহা অপেক্ষা কম সক্রিয় অপর ধাতু প্রলোভন দিয়ে ইলেকট্রোপ্লেটিং করে লোহার তৈরি দ্রব্যাদিকে মরিচা হাতে রক্ষা করতে পারি। ধাতুর উপর যেমন জিঙ্কের একটু বললাম, জিঙ্কের প্রলোভন দেওয়াকে কি গ্যালভানাইজেশন বলা হয়। এবং টিন দেখো, এবং টিনের প্রলেপ দেওয়াকে কী বলা হয়, টিন প্লেটিং বলা হয়। তাই যে গ্যালভানাইজিং এটা কিন্তু সংজ্ঞা পরীক্ষা আসে, গ্যালভানাইজিং কাকে বলা হয়, বুঝছি। জিঙ্কের প্রলোভন দেওয়াকে। আবার দেখো এগুলো পড়বা বর্ষাকালে এগুলো কী কী আছে, যে বর্ষাকালে দেখো পিচ্ছিল হয় না, পিচ্ছিল হয় আসলে কেন হয়, এখানে ক্ষারজাতীয় পদার্থ থাকে, তখন আমাদের বালু দেয়, বালি হলো সিলিকন অক্সাইড, মৃৎক্ষার ধাতুগুলো, হ্যাঁ সিলিকন ডাইঅক্সাইড। সিলিকন ডাইঅক্সাইড কি বলতো, একটা অবধর্মীয় একটা, সো এটা যদি দিই আমরা প্রশমন করবে পিচ্ছিলতা মানে দূর হয়ে যায় আর কি। আবার শিলের যে সুচগুলো আছে, সুই দেখবা যে মাছ আছে এটা কী করে, সুই তেলের মধ্যে রাখি দেয়, কেন রাখি দেয়, সুই কী হতে পারে মরিচা ধরতে পারে, এই যে সুইয়ের মধ্যে তেলের মধ্যে রাখি দেয় যাতে ও অক্সিজেন। আচ্ছা তাহলে তো হচ্ছে আমাদের যে ব্লিচিং পাউডারগুলো ওগুলো তো থাকে, তার মানে কি থাকে হচ্ছে এই যে মৃৎক্ষার ধাতু, কারণ ওগুলো তো পিচ্ছিল না, ওটার সাথে সম্পর্ক কোথায় এখানে, পিচ্ছিল তো সব কিছু হতে পারে, পিচ্ছিল যে ওরকম যে হতে পারে, যেমন কি বলবো গ্লিসারিন পিচ্ছিল, আবার মনে করো তেল হতে পিচ্ছিল, তো এরকম না বিষয়টা। তাহলে এগুলো পরবর্তী থেকে আমরা যে রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার, এটা নিয়ে একটা লেকচার আছে ইম্পর্টেন্ট। ওকে, এটা শুধু দিতে পারি।